সকাল সকাল বেরিয়ে পড়েছি মামা বাড়ি থেকে বাড়ি যাবার উদ্দেশ্যে। আর এই রাস্তাটা হচ্ছে মামা বাড়ি থেকে আসার সময় গোকসাডাঙ্গা কলেজের সামনে। কলেজের নামটা দেখো, ঠিকঠাক দেখাতেই পারলাম না তোমাদেরকে, তো আমারও এক্স্যাক্টলি মনে নেই কলেজের নামটা কি। তো ওই যে দেখো দূরে কলেজটা, আর গেটটা কতটা দূরে, আর এই দিকে হচ্ছে ক্লাসরুমগুলো এতটা। ফাইনালি দেখো আজকে বাড়িতে চলে আসলাম। মা আমার আসছে, তো আমি আগে চলে এসেছি। এদিকে কারেন্টও নেই বাড়িতে, আর ঘর বাড়ির যা অবস্থা সে তো বলার মতন নয়। এই 10-15 মিনিট হলো আমি আসলাম। তো দাদা গিয়েছিল বাইক নিয়ে, তো আমি বাইকে করে চলে এসেছি। আর মা হচ্ছে লাইন বাসে আসছে, কারণ 3 জন একসঙ্গে বাইকে আসা যাবে না, সে কারণে কিন্তু আমি বাইকে চলে আসলাম। আর মা হচ্ছে লাইন বাসে আসছে। এখন আমি আমাদের দেখো ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখাই। শুধু 4 দিন থেকে বাড়িতে নেই, তো আমার হয়েছে 5 দিনের মতন। 5 দিন থেকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। কারণ মামা বাড়ির সিচুয়েশনটাই এরকম হয়ে আছে যে সেখানে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না। কারণটা তোমরা সবাই জানো, যে আমি তোমাদেরকে জানিয়েছিলাম আমার দিদা প্রচণ্ড পরিমাণে অসুস্থ। দিদার হচ্ছে ব্রেন স্ট্রোক করেছে, সে কারণে কিন্তু মামা বাড়ির পরিস্থিতি একদমই ভালো নয়, কারোরই মন মানসিকতা ভালো নয়। তো কালকে মামা বাড়িতে দিদাকে ছুটি করিয়ে আনা হয়েছে, সেটা তো তোমরা দেখলেই। তো দিদাকে যখন ছুটি করে নিয়ে আসা হয়েছে, তো বাড়িতে এই রেখে আজকে কিন্তু আমি চলে আসলাম, আর মাও চলে আসবে আজকে। তো দেখাচ্ছি তোমাদেরকে আমাদের ঘর বাড়ির কীরকম পরিস্থিতি হয়ে আছে, তো সেটা দেখার জন্য সবাই সাথে থেকো। আর অনেকদিন পর ব্লগ দিচ্ছি বলে কেউ এরকম ভেবো না যে আর দেবো না। তো যথেষ্ট চেষ্টা করবো তোমাদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করার জন্য, তো দেখতে থাকো তোমরা। তো বাড়িতে এসে দেখো আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি। আগামীকালকে হচ্ছে শনিবার, আর আজ হচ্ছে শুক্রবার। তো এই হচ্ছে মানে যা তা কি বলবো, এই যে কলপারের অবস্থা দেখতে পাচ্ছ, যা তা অবস্থা। আর কলপারের বাসন মাজা সাবানটা কলপারেই ছিল, আর রাতে বৃষ্টি হয়ে সাবানটা একদম গলে গেছে। গলে গিয়ে একদম মনে হচ্ছে জল দিয়ে মিক্স করে এটাকে কেউ গুলিয়ে রেখেছে। তো এই জিনিসগুলো সব কিছু এদিক সেদিক পড়েছিল, এগুলোকে গুছিয়ে রাখলাম। আর এই রিং বলটা কলের নিচে রাখা ছিল, যেটা মোটর ঢাকা রয়েছে, তো রিং বলটা আবার মোটরের উপরে দিয়ে দিলাম, জায়গা কমলো। আর ঘরে বাসনটা মোটামুটি কমই রয়েছে, যেহেতু দাদা বাড়িতে ছিল, মানে দাদা সকালের রান্না আবার রাতের বেলা রান্না করেছে, ও সব বাসন মেজে টেজে ফিটফাট করে রেখেছে। তো মোটামুটি রান্নাঘরটা পরিষ্কারই ছিল। রান্নাঘরে আমার আর এখন এক্সট্রা করে হাত দিতে হবে না, রান্নাঘরের কাজটা একদম কাল সকালবেলা সারলেই হবে। যেহেতু মা এখনও আসেনি, মা আসলে পরে সিদ্ধান্ত হবে যে রান্না কী হবে বা না হবে। আর বাবার জন্য মামা বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিয়েছে মামি। আমি বাড়িতে আসবো, এসে আবার রান্না করব কখন, তারপর বাবা খাবে, সেই ইসেতেই কিন্তু মামির খাবার পাঠিয়ে দিয়েছে, যে বাড়িতে গিয়ে এখন আর রান্না করতে হবে না, ফটাফট করে ভাত দিয়ে দেবো, হয়ে যাবে। আর মামি এতগুলো ভাত দিয়েছে, এতগুলো তরকারি দিয়েছে, যে বাবা খেয়েও আরও 2 জনের ভাত রয়ে গেছে। তো এই সব কিছু ইসে করে বাবাকে আমি খেতে দিয়েছি। খেতে দিয়ে এখানে আসলাম বাসনপত্রগুলো মাজতে। তো এই যে বাসন মাজছি, ওইদিকে দেখো হাঁড়ির ঢাকনাটা চলে যাচ্ছিলো, তো ওটাকে ধরে নিয়ে আবার আসলাম, এনে সুন্দর করে এই সব বাসনপত্র মেজে আবার কলপারটাকে পরিষ্কার করতে হবে ঝাড়ু দিয়ে। তো কলপারে অনেক পাতা আর নোংরা মাটি যা আছে এগুলো সব জমে রয়েছে, এইগুলো পরিষ্কার করতে হবে। তো তার আগে এই ব্যাগটায় করে খাবার পাঠিয়েছিল, এটাতে অনেক তরকারির ঝোল টোল লেগে গেছে। তো এই যে তরকারির ঝোল, এটাকে তো ঘষে পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলে এটা দাগ বসে যাবে। তো ব্যাগটা আমি পরিষ্কার করে রাখি, আবার যেদিন বাসন নিয়ে যাব সেদিনকে এই ব্যাগটাতে করে নিয়ে যাব। মামিদের বাসন রয়েছে, কেনিস, তারপর আরও কি বলে বাটি পটি সব কিছু রয়েছে। তো ওগুলোকে আবার পরে যাবার আরেকদিন যেদিন যাব আমরা সেদিনকে নিয়ে যেতে হবে। আর এই যে দেখো কলপারের অবস্থা, এই কলপারটা ঝাড়ু দিয়ে, ঝাড়ুটা একটু শুকোলেই তারপর আমি উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করব। তো এই কাজগুলো করতে তো মোটামুটি অনেকটা পরিমাণ সময় লাগে। আমি থাকার ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি বাবাকে খেতে দিয়ে, আর বাবার খাবার পরে কিন্তু আমি বাসন ধুতে এসেছি। তো এই কদিন যেহেতু বাড়িতে ছিলাম না, কল কে কে ইউজ করেছে কে ইউজ করেনি জানি না, যেহেতু দোলার মানুষ আসে জল খেতে, সেজন্য আমি কলটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সব কিছু হয়ে গেছে, ঝাড়ুটাও শুকিয়ে গেছে। শুকানোর পর কিন্তু আমি আসলাম এই উঠোনটা ঝাড় দিতে। আর দেখো গোয়াল ঘরের ডোয়াটা কীরকম শ্যাওলা পড়েছে। বাড়ির মানুষ ঠিকঠাক বাড়িতে না থাকলে এরকমই হয়। গোয়াল ঘরের ডোয়াটা, সারাটা ডোয়া কীরকম অবস্থা, তুলসী মেদি, ল্যাপা মোছা কোনো কিছু নেই, সঙ্গে তো বৃষ্টি আছেই। বৃষ্টির জন্য উঠোন বাড়ির দিকে আর তাকানোই যাচ্ছে না, এত পরিমাণ বাজে লাগছে বৃষ্টির জন্য উঠোন বাড়ি দেখতে। তো এইগুলোকে আরও সুন্দর করে ইসে করতে হবে, মানে কি বলে,
উঠোন বাড়ির অবস্থা তো বলারই মতন না, ঝাড়ু দিলেও মনে হচ্ছে যে ঝাড়ু দেওয়া হচ্ছে না, এত বাজে। আর এই যে গোয়ালঘরের দরজার সামনে কতগুলো কাঠকুটো রাখা, এইগুলোকেও আবার তুলে রাখতে হবে ঘরের ভেতরে। জানি না এগুলোকে কে বের করে রেখেছে, এগুলো কিন্তু ঘরের ভেতরেই ছিল। এই যে আমার এক্সট্রা কাজগুলো করতে হয় সদা সর্বদা, মানে যখন আমি যে জিনিসগুলো গুছিয়ে রাখবো সেগুলো আবার কে না কে এসে বের করে রাখবে, তারপর এগুলোকে আবার গুছাতে হবে। এই জিনিসটাই আমার প্রচণ্ড পরিমাণে বিরক্তি লাগে। তো দেখো মাঝখানটা কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর রয়েছে এই দিকটা। আর কত পরিমাণ জাবরা, যেগুলো বাড়ির মানে উঠোনের চারপাশ দিয়ে আটকে ছিল, এইগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বের করলাম। আরও কত কিছু যে রয়েছে চারপাশে, সেটা তো বলারই মতন নয়। বাড়িতে তো ছিলাম না, দেখো বাড়িতে যে পেরেছে এসেছে, আর যেদিকে সেদিকে পান খেয়ে পানের পিক ফেলে বাড়ি একদম লাল করে দিয়ে গেছে, যেটা দেখে আমার এখন মাথাটা ভীষণ গরম হয়ে গেছে। তো যাই হোক, সেসব বাদ দিয়ে এখন উঠোনটা আগে ঝাড় দিয়ে ফেলি, পরে বাবা আসলে বাবাকে জিজ্ঞাসা করবো যে এসব কে করেছে। যদি বাবা করে থাকে তাহলে তো বাবা বকা খাবে, আর যদি মানুষ করে থাকে তবুও বকা খাবে। কারণ আমি বারবার বলি যে পান খাওয়াটা ছেড়ে দাও, পান খাওয়া ছেড়ে দিলে মানুষ এসে এইভাবে পান খেয়ে অত্যাচার এইসব করবে না, যেটা প্রচণ্ড পরিমাণ বিরক্তিকর লাগে আমার। যেখানে সেখানে পানের পিক ফেলা, বাড়ি লাল হয়ে থাকে, খুব বিরক্তিকর আর বিচ্ছিরি লাগে দেখতে। তো দেখো মোটামুটি প্রায় সব কাজ শেষ করে নিয়েছি। শেষ করে আমি এখন স্নান করে ঠাকুর পুজো দিতে এসেছি। বেশ কতদিন হলো ঠাকুর পুজো দেওয়া হচ্ছে না স্নান করে। আজ 3 দিন 4 দিন পর বাড়িতে পুজো দেওয়া হচ্ছে, যেহেতু মাও বাড়িতে নেই, আমিও বাড়িতে নেই, ঠিকভাবে পুজো দেওয়া হচ্ছে না, সন্ধেবাতি কোনো কিছুই দেওয়া হচ্ছে না। তো স্নান করে ঠাকুরের সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে পুজোটা দিচ্ছি। যদিও বিকেল হয়ে গেছে এখন অনেকটা পরিমাণে, তবুও পুজোটা সুন্দর করে দিলে ভালো লাগবে দেখতে। তো এখানে আমার মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে, আর অল্প একটুখানি বাকি রয়েছে, যেটা গোছালেই পুজো দেওয়ার কাজ মানে প্রায় কমপ্লিটের পথে হয়ে যাবে। তো আমি বাড়িতে আসলাম সব কাজগুলো সেরে, স্নান করে ফুল তুলে তারপরে কিন্তু এই ঠাকুরের বাসনপত্র সব মেজে তারপর পুজো দিতে এসেছি। বাড়িতে যেহেতু নেই, কোথাকার জিনিস কোথায় গিয়েছে তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। তো গ্যাস লাইটটা অনেক খুঁজে টুজে গিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন পুজোতে মানে পুজো দেওয়ার এখানে বসলাম। তো এখন সুন্দর করে পুজো দেওয়াটা হয়ে যাবে, যেহেতু ধূপকাঠি প্রদীপ সব কিছু জ্বালানো হয়ে গেল, আর গ্যাস লাইটটাও খুব খুঁজে পেলাম অনেকটা সময় পর। আর ধূপকাঠি আজ একটাই ছিল, যেহেতু বাড়িতে ছিলাম না, দোকান থেকে আনাও হয়নি। তো মা বাড়ি ফেরার সময় নিয়ে আসবে, আমি ফোন করে বলে দিয়েছি, নাহলে সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার মতন ধূপকাঠিই থাকবে না। তো এখানে দেখো উল্লু দেওয়া হয়ে যাচ্ছে আমার সুন্দর করে। আর গাছ থেকে ফুল পাড়তে গিয়ে মাথায় একটা পাতা পড়েছিল, সেটা মাথাতেই রয়েছে, বুঝতে পারিনি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। পুজো দেওয়ার পরে কিন্তু আমি আসলাম এই যে বিছানার কাছে। বিছানাটা আমার পরিষ্কার করা হয়নি, যেহেতু বাইরের কাজগুলো করছিলাম, ঘরের কাজে আসা হয়নি। আর এই শাড়িটা মা সেদিন হসপিটাল যাওয়ার সময় পরেও পরেনি, কারণ হসপিটালে তো আর এতটা এসে নেই, হসপিটালে প্রচণ্ড গরম লাগবে, সেই কারণে কিন্তু এই শাড়িটা পরেও পরেনি। তো এই শাড়িটা ঘরেই খুলে রেখে গেছে। শাড়িটা এই যে এখন আবার ভাঁজ করে তুলতে হবে। এই শাড়িটা পরেও যেহেতু পরেনি, সে কারণে কিন্তু সুতির শাড়ি পরে বেরিয়েছে মা। সুতির শাড়ি পরে গেলে হসপিটালে একটু সুবিধা হয়, যেহেতু হসপিটাল একটা গমগমে ব্যাপার, রোগীর সব কিছু মিলিয়ে একটু সুতির শাড়ি মানে স্বস্তি, আরামদায়ক, যেটা কমফোর্টেবল ফিল হয়, সেরকম কিছু একটা পরে যাওয়াই কিন্তু শান্তির। তো মা সেরকম শাড়ি পরে গিয়েছে, আর এটা খুলে রেখে গেছে, এটা এখন ভাঁজ করে আমাকে তুলতে হবে। আর বিছানার অবস্থা তো বলার মতন নয়, বিছানায় এত পরিমাণ নোংরা জমেছে, হাওয়া বৃষ্টি যা হয়েছে, হাওয়ার মধ্যে পাতা, তারপর এইদিকে ওয়ালের বালি, আরও কি বলে যা সমস্ত কিছু আছে সব পড়েছে। যেহেতু ওয়ালে পুট্টি কাটা হয়নি, আর আশা করি এখন ওয়ালে পুট্টি কাটা হবেও না, কারণ বাইরের দিকে প্লাস্টার করা হয়নি, সে কারণে নাকি হবে না। তো এই তো গেল আমার যেদিন বাড়ি আসলাম সেদিনের ভিডিও। আর এই হচ্ছে পরদিনের শ্যুট, মানে শনিবার সকালের দিকে এই ঘরে জামা কাপড়গুলো, যেগুলো কালকে আমি পরে এসেছিলাম বা ব্যাগে ছিল, তারপর মায়ের কিছু জামা কাপড়, সেই যে জামা কাপড়গুলো এখানে গুছিয়ে সুন্দর করে তুলতে হচ্ছে, কারণ এই জামা কাপড়গুলো প্রচণ্ড পরিমাণ এলোমেলো হয়ে রয়েছে, এইগুলোকে এখন গুছিয়ে তুলতেই হবে। আর দেখো ঘরের অবস্থাটা, আমি তোমাদেরকে বলেছিলাম রান্নাঘরের অবস্থাটা মোটামুটি পরিষ্কারই ছিল, আর এই ঘরটা যেহেতু বাবা ঝাড়ু দিয়েছে, বাবাই সবটা করেছে মোটামুটিভাবে, তো এই ঘরের অবস্থা বলার মতন নয়। এই ঘরের অবস্থা এতটা পরিমাণে নোংরা হয়ে রয়েছে, ঘরের চারদিক, তারপর কি বলে আলনার পেছন, চৌকির চিপা, মানে সাইডে টাইডে সব কিছু এত পরিমাণ নোংরা। বাবা তো মানে মাঝখানটা ঝাড় দিয়েছে, ওরা ছেলে মানুষ আর কি দেবে, ভেতর টেতর সব কিছু ঝাড়ু, তো ভেতর টেতর সব কিছু রয়ে গেছে। এই দিকের এত পরিমাণ নোংরা জাবরা,
ধুলো সব কিছু মিলিয়ে এইগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বের করতে হবে। আর এই যে জামা কাপড়গুলো আমি বের করছি এগুলোকে আমার ধুয়ে দিতে হবে। যেগুলো ধোয়ার আছে সেগুলো আমি এক্সট্রা করে রাখছি, আর যেগুলো আমার ধোয়া কাপড় রয়েছে সেইগুলো আমি গুছিয়ে তুলে রাখছি। তো সব কিছু গোছানো হয়ে গেল মোটামুটি। আরও জিনিসপত্র রয়েছে সেগুলো আমি পরে গোছাবো। ইতিমধ্যেই দেখো এখানে এসেছে ধান ভাঙানো মেশিন আমাদের, যেহেতু চায়না ধান করেছিল এই জায়গাটাতে তোমাদের দেখিয়েছিলাম। আর এই চায়না ধান কিন্তু পেকেছে, কাটা হয়েছে, এগুলোই ডাঙানো হচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।